দেশের আইন হলো 18 বছর হওয়ার পর কেউ আর সিঙ্গেল থাকতে পারবে না। কোনো কারণে কেউ সিঙ্গেল থাকলে সরকার তাকে ধরে 45 দিনের জন্য একটা হোটেলে নিয়ে আসে, যেখানে আরো অনেক সিঙ্গেল মানুষ থাকে। সেখান থেকেই তাদের নিজেদের মধ্যে পার্টনার খুঁজে নিতে হয়। 45 দিন পরেও যদি কোনো ব্যক্তি পার্টনার খুঁজে না পায়, তাহলে তাকে ধরে তার পছন্দ মতো কোনো জানোয়ার বানিয়ে দেওয়া হয়। এই হচ্ছে আমাদের গল্পের হিরো ডেভিড। কিছুদিন আগেই তার বউ অন্য আরেক লোকের সাথে পালিয়ে গেছে, তাই সে এখন সিঙ্গেল হয়ে গেছে। সরকারি লোকেরা এখন ডেভিডকে ধরে এই হোটেলে নিয়ে এসেছে। তাকে এই হোটেলের মধ্যেই থাকতে হবে, আর 45 দিনের মাঝেই তাকে এখান থেকে নতুন একটা পার্টনার খুঁজে নিতে হবে, নইলে 45 দিন পর তাকে কোনো না কোনো জানোয়ার বানিয়ে ফেলা হবে। ডেভিড তার সাথে করে তার কুকুর নিয়ে এসেছে। আসলে এই কুকুরটা হচ্ছে তার আপন ছোট ভাই। 45 দিন আগে তাকে ওই হোটেলে নিয়ে আসা হয়েছিল, কিন্তু 45 দিন থাকার পরেও সে কোনো মেয়ে পটাতে পারেনি। এই কারণে সরকার তাকে ধরে কুকুর বানিয়ে দিয়েছে। হোটেলে যাওয়ার পরই হোটেলের একটা মেয়ে এসে ডেভিডকে সমস্ত নিয়ম কানুন বুঝিয়ে দিতে থাকে। তারপর সেখানে হোটেলের ম্যানেজার আসে আর তাকে জিজ্ঞাসা করে 45 দিন পর যদি সে কোনো পার্টনার না পায়, তাহলে সে কোন জানোয়ার হতে চায়। ডেভিড জানায় সে কাকড়া হতে চায়। কাকড়া না অনেকদিন বেঁচে থাকে, তাই কাকড়া হয়ে বেঁচে থাকা তার জন্য সহজ হবে। ম্যানেজার যাওয়ার সময় হোটেলে কর্মচারীকে বলে ডেভিডের টিকিটিকি করার অপশনটা বন্ধ করে দিতে। তাই সেই মহিলাটা ডেভিডের প্যান্টে একটা তালা দিয়ে দেয়, আর একটা হাতও পেছন দিয়ে তালা দিয়ে বন্ধ করে দেয়, যেন সে তার হাত দিয়ে টিকি করতে না পারে। পরদিন সকালে হোটেলে খাওয়া দাওয়া করার সময় ডেভিডের নতুন দুটো মানুষের সাথে বন্ধুত্ব হয়। প্রথম জন রবার্ট, যে কিছুটা তোতলা ছিল, আর দ্বিতীয় জনের নাম জন, যে তার পায়ে কিছুটা খোঁড়া ছিল। এরা সবাই নিজেদের মতো করে মেয়ে খুঁজছে, কিন্তু এখানে পার্টনার খোঁজাও এত সহজ না। যাকে পার্টনার হিসেবে পছন্দ করবে তার মাঝে অবশ্যই নিজের মতো কোনো না কোনো একটা মিল থাকতে হবে, আর এটাই সরকারি নিয়ম। রাতের বেলা হোটেলে ডান্স পার্টি হচ্ছিল। ডান্স পার্টিতে একটা মেয়েকে দেখে ডেভিডের খুব ভালো লাগে, তাই সে তাকে তার সাথে ডান্স করতে ইনভাইট করে। মেয়েটাও তার সাথে এসে ডান্স করতে রাজি হয়ে যায়। মেয়েটার একটা সমস্যা ছিল, প্রায়ই তার ম্যান দিয়ে কোনো কারণ ছাড়াই রক্ত বের হয়ে আসতো। কিছুক্ষণ ডান্স করার পরে ডেভিড বুঝতে পারে এই মেয়ের সাথে তার কিছুই মিল নেই। এতে ডেভিড কিছুটা হতাশ হয়ে যায়। পরদিন সকালে তাদের সবাইকে পাশের একটা জঙ্গলে নিয়ে যাওয়া হয় বিদ্রোহীদের ধরার জন্য। আসলে এই দেশে অনেকেই আছে যারা এই দেশের আইনের বিরোধী, আর এই বিরোধীরা সবাই সিঙ্গেল সোসাইটির সদস্য। এরা সবাই সরকার আর পুলিশকে ফাঁকি দিয়ে এই জঙ্গলে লুকিয়ে থাকে। তারা সারা জীবন সিঙ্গেল থাকতে চায়, কিন্তু সিঙ্গেল থাকতে চাওয়া এই দেশে একটা অপরাধ। তবে এদের ধরার জন্য হোটেলের সিঙ্গেলদেরকে প্রায় এরকম মিশনে পাঠানো হয়। যদি কেউ এই বিদ্রোহীদের কাউকে ধরতে পারে, তাহলে তাকে পুরস্কার বাবদ হোটেলে থাকার দিন বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ 45 দিনের জায়গায় 50 দিন অথবা 60 দিন থাকতে পারবে। যে যত বেশি বিদ্রোহী ধরতে পারে তার দিন তত বেশি বাড়িয়ে দেওয়া হয়। নিজের এই প্রথম মিশনে ডেভিড একজন বিদ্রোহীকেও ধরতে পারে না, কিন্তু সেই মিশনে সে দেখে আর একটা মহিলা প্রায় 10 জন বিদ্রোহীকে ধরে ফেলেছে। সে বুঝতে পারে এটা একটা পাষাণ মহিলা, তার অন্তরে কোনো মায়া দয়া নেই। এভাবেই সবার দিন যেতে থাকে। তবে একদিন রবার্ট তার হাত দিয়ে টিকি করার কারণে হোটেলের ম্যানেজারের কাছে ধরা পড়ে যায়, তাই শাস্তি বাবদ তার হাতটা টোস্টারে পুড়িয়ে দেওয়া হয়। পরের বার বিদ্রোহী শিকারে যাওয়ার সময় ডেভিড এক মহিলার পাশে বসে। তখন সেই মহিলা তাকে বলে এই 45 দিনে সে যদি কোনো পার্টনার খুঁজে না পায়, তাহলে বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে। আবার এদিকে শিকার থেকে ফিরে এসে গোসল করার সময় জন নিজেই নিজের নাকে আঘাত করে রক্ত বের করে। তারপর নাক দিয়ে রক্ত বের হওয়া মেয়েটার কাছে গিয়ে বলে সেও তার মতোই, তার নাক দিয়েও এভাবেই কারণ ছাড়া রক্ত বের হয়। এই বাহানা দিয়ে সে মেয়েটাকে পটানোর চেষ্টা করে। মেয়েটাও এই মিল দেখে জনের কথায় পটে যায়। সেই দিন সন্ধ্যায় তাদেরকে কাপল হিসেবে ঘোষণা করে দেওয়া হয়, আর তাদেরকে একসাথে থাকার জন্য একটা আলাদা রুম দিয়ে দেওয়া হয়। এদিকে কিছুদিন পরেই সেই মহিলাটা তার 45 দিন পূরণ হয়ে যায়, কিন্তু সে কোনো পার্টনার খুঁজে পায় না। তাই সে সত্যি বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে ফেলে। এদিকে ডেভিডেরও 45 দিন শেষ হতে আর মাত্র 7 দিন বাকি। এই 7 দিনে কাউকে না পেলে তাকে তার ইচ্ছে মতোই কাকড়া বানিয়ে দেওয়া হবে। তাই ডেভিড কাউকে না পেয়ে সেই পাষাণ মনের মেয়েটার কাছে যায়, আর সেও এমন তার মতোই পাষাণ মনের হবার ভান করে। মেয়েটারও এমন কাউকেই দরকার ছিল যে তার মতোই পাষাণ মনের। ডেভিড বাঁচার জন্য তার সাথে কথা বলে অনেক পাষাণ সাঁতার ভান করে থাকে। মেয়েটা ডেভিডকে পরীক্ষা করার জন্য নিজে মরে যাওয়ার ভান করে, কিন্তু ডেভিড বুঝতে পেরে তার দিকে ফিরেও তাকায় না। এটা দেখে মেয়েটা বিশ্বাস করে নেয় যে ডেভিড আসলেই তার মতোই পাষাণ, তাই সেও তাকে নিজের পার্টনার হিসেবে পছন্দ করে নেয়। সেই দিন সন্ধ্যায় তাদেরকেও কাপল হিসেবে ঘোষণা করে একসাথে আলাদা রুমে পাঠিয়ে দেওয়া হয়। তারা দুজনে একসাথেই থাকতে থাকে, কিন্তু এর মাঝে মেয়েটার আবার ডেভিডের উপর সন্দেহ হয়। তাই সে তাকে আরেকবার পরীক্ষা করার জন্য তার কুকুরটাকে ইচ্ছা করে পিটিয়ে মেরে ফেলে। এবারও ডেভিড নিজের মনকে শক্ত রেখে কিছুই বলে না, কিন্তু কুকুরটা তো আর সাধারণ কুকুর ছিল না, এটা ছিল তার আপন ভাই।
তাই সে বাথরুমে গিয়ে কাঁদতে শুরু করে, কিন্তু সেই সময় মেয়েটাও সেখানে চলে আসে আর এই অবস্থায় তাকে ধরে ফেলে। সে বুঝে যায় ডেভিড তাকে মিথ্যা কথা বলেছে, তাই সে রেগে গিয়ে তাকে ম্যানেজারের কাছে নিয়ে যেতে থাকে, কিন্তু ডেভিড তাকে গুলি করে অজ্ঞান করে ফেলে। আর এই কাজ করার সময় হোটেলের সেই কর্মচারী মহিলা তাকে দেখে ফেলে। তবে ডেভিডের রিকোয়েস্টে সে প্রমিস করে এই ব্যাপারে সে কাউকে কিছু বলবে না। তুই মেয়েটাকে ট্রান্সফরমেশন রুমে নিয়ে যায়, যেখানে মানুষদেরকে জানোয়ার বানানো হয়। সেই আর কর্মচারী মহিলাটা মিলে তাকে জানোয়ার বানিয়ে ফেলে। কিন্তু এখন তো ডেভিড আবার সিঙ্গেল হয়ে গেছে, তাই নিজেকে বাঁচানোর জন্য সে হোটেল থেকে পালিয়ে সেই জঙ্গলে চলে যায়। এই জঙ্গলে তার দেখা হয় বিদ্রোহী গ্যাংয়ের সাথে। ডেভিড ভাবে এবার হয়তো সে বেঁচে যাবে, কিন্তু এই বিদ্রোহী গ্যাংয়ের লিডার ছিল আরেক বড় পাগল। যেখানে সরকার জোর করে মানুষদেরকে মিঙ্গেল বানানোর চেষ্টা করে, বিদ্রোহী গ্যাংয়ের লিডার এখানে জোর করে মিঙ্গেলদেরকে সিঙ্গেল বানানোর চেষ্টা করে। আর কেউ সিঙ্গেল থাকতে না চাইলে তাকে নানা রকম শাস্তি দেওয়া হয়। ডেভিড এসে যখন তাদের সাথে জয়েন করতে চায়, তখন গ্যাংয়ের একজন তাকে সকল নিয়ম কানুন বুঝিয়ে দেয়। তো সেখানের একটা মেয়ে ডেভিডকে দেখি পছন্দ করে ফেলে, কিন্তু এই উদ্ভট নিয়মের কারণে সেটা সে ডেভিডকে প্রকাশ করতে পারে না। আর 10টা সাধারণ মানুষের মতোই ডেভিডের সাথে ব্যবহার করতে থাকে। কিছুদিন পরেই আবার হোটেলের লোকেরা জঙ্গলে বিদ্রোহী শিকার করতে আসে। তবে দুর্ভাগ্যবশত ডেভিড রবার্টের হাতে ধরা পড়ে যায়। ডেভিড তাকে ছেড়ে দেওয়ার জন্য রবার্টের কাছে অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু এদিকে রবার্টের হাতে হোটেলে থাকার জন্য আর মাত্র 2 দিন ছিল। তাই সে ডেভিডের কোনো কথা না শুনে ডেভিডকে গুলি করতেই যাচ্ছিল। তখনই ডেভিডকে পছন্দ করা সেই মেয়েটা এসে ডেভিডকে বাঁচিয়ে দেয়। এদিকে দেখা যায় হোটেলের সেই কর্মচারী মহিলাটা আসলে একজন বিদ্রোহী দলের সদস্য। সেই হোটেলের ব্যাপারে সমস্ত খবরাখবর বিদ্রোহীদের লিডারের কাছে চালান করত। আসলে সে নিজেও এই সরকারের উপর খুব বিরক্ত ছিল। সে তার স্বামীকে একদমই পছন্দ করতো না, কিন্তু তাও সরকারের এই উদ্ভট আইনের কারণে বাধ্য হয়ে তাকে সংসার করতে হচ্ছে। সেদিন তারা সরাসরি হোটেলে আক্রমণ করে পুরো সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার প্ল্যান করতে থাকে। এদিকে জঙ্গলে থাকার জন্য বিদ্রোহীদের খাবার দরকার হতো, তাই প্রতি সপ্তাহে বিদ্রোহীদের মধ্যে থেকে কয়েকজনকে কাপড় বানিয়ে শহরে পাঠিয়ে দেওয়া হতো খাবার সংগ্রহ করার জন্য। এই সপ্তাহে ডেভিডকে পছন্দ করা সেই মেয়েটাকে কাপড় বানিয়ে শহরে পাঠিয়ে দেওয়া হয়। শহরে গিয়ে মেয়েটা ভেতরে কেনাকাটা করছিল, আর ডেভিড কিছুক্ষণ সময় বাইরে অপেক্ষা করছিল। তাকে কোনো পার্টনার ছাড়া একা দেখে একজন পুলিশ এসে জিজ্ঞাসা করে ডেভিডের পার্টনার কোথায়। ডেভিড জানায় সে ভেতরেই আছে, কিন্তু পুলিশটা তার কথা বিশ্বাস করে না। ডেভিডের কাছে বিয়ের কাগজপত্র চাইতে শুরু করে। তখনই সেই মেয়ে বন্ধুটা এসে ডেভিডকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নেয়। কিছুদিন পরেই সকল বিদ্রোহীরা প্ল্যান মতো রাতের বেলায় হোটেলে আক্রমণ করে। হোটেলের কর্মচারী মেয়েটার সাহায্য নিয়ে তারা হোটেলের ভেতরে ঢুকে পড়ে। বিদ্রোহীর লিডার গিয়ে সরাসরি হোটেলের ম্যানেজার আর তার স্বামীকে বন্দী করে ফেলে। বিদ্রোহী লিডার হোটেল ম্যানেজারের স্বামীর হাতে একটা বন্দুক দিয়ে বলে নিজের জীবন বাঁচাতে চাইলে তাকে অবশ্যই তার বউকে খুন করতে হবে। জীবন বাঁচানোর জন্য সে খুব বেশি চিন্তা না করেই নিজের বউকে গুলি করে বসে, কিন্তু আসলে সেই বন্দুকে কোনো গুলিই ছিল না। বিদ্রোহী লিডার হোটেল ম্যানেজারকে শুধু একা দেখাতে চেয়েছিল যে তারা স্বামী স্ত্রী হিসেবে থাকলেও তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। তাদের সম্পর্কটা একটা ম্যাচের কাঠির মতোই ঠুনকো সম্পর্ক। সরকারের এই জোর করে বানানোর সম্পর্কগুলি একদমই ভিত্তিহীন, এগুলো কোনো কাজেরই না। এটা বোঝানোর পর বিদ্রোহীরা সবাই আর তাদের জঙ্গলে ফিরে আসে। এদিকে কিছুদিন পরে ডেভিডের সাথে সেই মেয়েটার সম্পর্ক বাড়তে থাকে। একসময় তারা ঠিক করে তারা এই দেশ ছেড়ে পালিয়ে যাবে আর অন্য কোনো সুন্দর দেশে গিয়ে নিজেদের সংসার সাজাবে। মেয়েটা ডেভিডের সাথে তার সুন্দর সম্পর্কের কথা ডায়েরিতে লিখে রাখত, কিন্তু দুর্ভাগ্যবশত একদিন সেই ডায়েরিটা বিদ্রোহীদের লিডারের হাতে পড়ে যায়। ডায়েরিতে এইসব প্রেম ভালোবাসার কথা দেখে লিডার অনেক রেগে যায়, কিন্তু এত রেগে যাওয়া সত্ত্বেও সে ডেভিড আর সেই মেয়েটাকে কিছুই বলে না, তাদেরকে তাদের মতোই ছেড়ে দেয়। কিছুদিন পর লিডার সেই মেয়েটাকে শহরে একটা হাসপাতালে নিয়ে যায়, যেখানে মেয়েটার চোখের পাওয়ারের সমস্যা ঠিক করার কথা বলে সে তার একটা অপারেশন করায়। আসলে মেয়েটার চোখে আগে থেকেই সমস্যা ছিল, আর এই কথাটা লিডার জানতো। কিন্তু অপারেশন করার পর দেখা যায় লিডার অপারেশনের নাম করে উল্টো মেয়েটাকে সম্পূর্ণ অন্ধ বানিয়ে দিয়েছে। জঙ্গলে ফিরে আসার পর যখন মেয়েটা বুঝতে পারে লিডার তাকে ধোকা দিয়ে সম্পূর্ণ অন্ধ বানিয়ে দিয়েছে, তখন সে লেগে মেগে লিডারকে মারতে চায়, কিন্তু দেখতে না পেয়ে সে ভুল করে লিডারের জায়গায় সেই হোটেলের কর্মচারী মেয়েটাকে মেরে ফেলে। এদিকে ডেভিডের সাথে দেখা হওয়ার পর মেয়েটা ডেভিডের কাছ থেকে সবকিছু লুকানোর চেষ্টা করতে থাকে, কারণ সে ভাবছিল হয়তো অন্ধ হওয়ার কারণে এবার ডেভিড তাকে ছেড়ে দেবে। কিন্তু একটা সময় গিয়ে সে বুঝতে পারে এটাও ডেভিডের কাছে ধোকা হয়ে যাবে, তাই সে ডেভিডকে ঘটে যাওয়া সবকিছুই জানিয়ে দেয়। এটা শুনে ডেভিড আকাশ থেকে পড়ে। মেয়েটার জন্য তার অনেক খারাপ লাগতে থাকে, কিন্তু মেয়েটাকে সে সত্যিই ভালোবেসে ফেলেছিল, তাই সে তার সাথেই থাকার সিদ্ধান্ত নেয় আর মনে মনে সেই জঙ্গল থেকে পালানোর জন্য প্ল্যান করতে থাকে। ডেভিড বুঝতে পারে জঙ্গলের এই লিডারকে না মারলে সে সহজে এখান থেকে পালাতে পারবে না, তাই সে একদিন সুযোগ বুঝে লিডারকে ধরে তার হাত পা বেঁধে একটা কবরে ফেলে দেয়। তবে সে নিজে তাকে মারে না, জঙ্গলের জঙ্গলি কুকুরগুলো এসে তার হাত পা খেতে শুরু করে দেয়। এদিকে ডেভিড এই মেয়েটাকে নিয়ে জঙ্গল থেকে শহরের দিকে পালাতে শুরু করে। যাওয়ার পথে তার একটা রেস্টুরেন্টে বসে। ডেভিড চিন্তা করে মেয়েটার সাথে একসাথে থাকার জন্য তার অবশ্যই মেয়েটার সাথে কিছু মিল থাকতে হবে, মিলে দেশের সরকার তাদের বিয়ে মেনে নেবে না। তাই সে নিজেও মেয়েটার মতো নিজেকে অন্ধ করে দেওয়ার চিন্তা করে। এই হোটেলের ওয়েটারকে ডেকে একটা ধারালো ছুরি দিতে বলে।
ওয়েটার ছুরি দিলে সে ছুরিটাকে নিয়ে বাথরুমে চলে যায়। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখটাকে অন্ধ করার চেষ্টা করতে থাকে। আর এভাবেই গল্পটা শেষ হয়ে যায়। তাদের সাথে শেষ পর্যন্ত কি হয় তা আর জানা যায় না। যাই হোক, বাংলাদেশে তো এরকম নিয়ম থাকতো, তাহলে তোমরা কি এখন প্রাণী হইতা সেটা কমেন্টে জানাতে ভুলো না। বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এলাম এক অস্থির লেভেলের মুভি এক্সপ্লেনেশন, যার নাম হ্যালো মিস্টার বিলিনিয়ার। এই মুভি দেখার পর আমি নিশ্চিত তুমিও বলবে, ভাই রে ভাই, এমন মুভি এতদিন কই ছিল। মুভিটি একদম শেষ পর্যন্ত দেখলে তোমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তাই আর বেচা না পেরে চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দুনিয়ার সবচেয়ে অসফল এক ব্যক্তির সাথে পরিচিত হই, যার নাম ওয়াং। ঠিকই ধরেছ, এই ওয়াংই হচ্ছে আমাদের প্রধান চরিত্র। পেশায় সে একজন গোলকিপার, কিন্তু মাঝে মাঝে মেয়ে সেজেও গোলকিপিং করতে হয় পেটের দায়ে। এদিকে মিস্টার জিন নামের এক লোক তাকে মেলা টাকার অফার দিয়ে বসে আপকামিং একটি ম্যাচ হারার জন্য। কিন্তু ওয়াং হাকাম্মা হতে পারে, মাগার ধোকেবাজ নয়। তাই এই বিগ অফার পার্ট নিয়ে সে রিজেক্ট করে দেয়। কিন্তু রিজেক্ট করলে কি হবে, সেই ম্যাচে 5 গোল খেয়ে সে এমনিতেও হেরে যায়। আর এমন গোলকিপিং দেখে প্রতিপক্ষের টিমের সবাই তাকে দিয়ে সেলিব্রেট করতে থাকে। তাই সে বলে, শালার হাল্লামি যখন, তখন টাকা নিতে কি ক্ষতি ছিল রে ভাই। এদিকে ম্যাচ শেষে তার বন্ধু জিয়াও ওয়াং এর বাসায় আসে যে মার্তা বেঁচে আছে নাকি তা দেখার জন্য। কিন্তু দরজার ফাঁক দিয়ে সে দেখে ওয়াং অধিক শোকে গলায় ফাঁস নিতে যাচ্ছে। তাই সে দরজা ভেঙে ভিতরে আসলে দেখতে পায় ওয়াং গলায় দড়ি না, বরং একটি লাইট লাগাচ্ছিল। যাই হোক, তারা দুজন তখন তাদের দলের কোচের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে কোচ তাদের পরিবর্তে একটি কুকুরকে গোলকিপার হিসেবে জয়েন করিয়েছে। ওয়াং এর বন্ধু জিয়ার তো মাথা পুরোই হট এটা দেখে। তাই তারা দুজনেই টিম থেকে সাথে সাথে রিজাইন দিয়ে দেয়। গাড়িকে বাড়ি যাওয়ার সময় এক অত্যাধিক লেভেলের চিটার লোক তাদের গাড়ির সামনে এসে অ্যাক্সিডেন্ট হওয়ার নাটক শুরু করে দেয়। এমনিতেই দুজনের মেজাজ খারাপ, তার উপরে নেইমার স্টাইলের নাটক। তাই তারা দুজন তাকে আবছা করে কেলাতে থাকে। এদিকে জিয়াজু নামে একটি মেয়ে সেই ঘটনা দেখে ফেলে। উনি আবার শখের বসে টিকটকার, তাই সাথে সাথে মোবাইল বের করে এসব রেকর্ড করতে থাকে। আর আশেপাশে মানুষদের ডেকে বলে, এমন অন্যের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। লোকরাও কম যায় না, সবাই এসে বিচার চাই স্লোগান দিয়ে তাদের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু এখানে ভেলকি দেখিয়ে তাদের জেল থেকে বেল দিয়ে বের করে নিয়ে আসে সেই মিস্টার জিন। তিনি আসলে কোন ফুটবল টিমের কেউ ছিল না, মূলত ওয়াংকে একটি টেস্ট করার জন্যই এই জুয়ার অফার করেছিল। সে দেখতে চেয়েছিল ওয়াং সৎ না পোল্টিবাজ। যাই হোক, এই পরীক্ষায় পাশ করা এবার আসল কাহিনী খুলে বলে মিস্টার জিং। তিনি ওয়াংকে একটি বিশাল বড় কোম্পানিতে নিয়ে যায়। সেখানে মিস্টার ইন এবং লাই নামের দুজন ট্রাস্ট ফান্ডারের মালিকের সাথে তার দেখা হয়। এবার মিস্টার জিং বলে, তোমার আপন দাদা তো অনেক আগেই মরহুম হয়ে গেছে, কিন্তু তোমার দাদার এক ভাই ছিল যে কিনা চীনের বিশাল ধনী ব্যক্তি। সারা জীবন তিনি বহু কামিয়েছেন, কিন্তু কোনোদিন বিয়ে শাদী করে নাই। ফলে তাদের সম্পত্তির কোনো উত্তরাধিকারীও নেই। তাই আপন ভাইয়ের নাতি হিসাবে তুমি একমাত্র ব্যক্তি যে কিনা $37 বিলিয়ন অধিকারী। এই কথা শুনে ওয়াং তে এবার পুরোই আনোয়ার হোসেনের মতন মিনি স্ট্রোক করে বসে। অন্যরা বলে, আরে হ্যাভ এ রিল্যাক্স, টুইস্ট তো এখনো মেলা বাকি। তখন তার এই চাচাতো দাদার এক রেকর্ড করা ক্লিপ তার সামনে প্রেজেন্ট করা হয়। সেখানে সে দাঁত পড়া ধনী দাদা বলতে থাকে, তোমার মতো গাধা যে কিনা মেয়ে সে যে ফুটবল খেলে সে না জানছে প্রথম পরীক্ষায় পাশ করেছে দেখে আমি সত্যিই হতাশ। কিন্তু কি আর করা, তাই আমার এই টাকার মালিক হতে হলে প্রথমে তোমাকে 1 মাসের মধ্যে 1 বিলিয়ন ইয়েন খরচ করতে হবে। আর তা যদি পারো তাহলেই তুমি এই পুরো সম্পত্তির মালিক হতে পারবে। ওয়াং বলে, ধর্মিয়া, এটা কোনো ব্যাপার হইলো? কিন্তু না, এই দাদা ছিল অন্য জিনিস। সে তাকে এই টাকা খরচ করার জন্য কিছু রুলস মানে শর্ত দিয়ে দেয়, যা অবশ্যই তাকে ফলো করতে হবে পুরো মাস ধরে। 1 নম্বর শর্ত ছিল এই টাকা শুধুমাত্র লিগ্যাল কাজে ব্যয় করতে হবে এবং তা শুধুমাত্র এই সিটির মধ্যেই খরচ করতে হবে। এছাড়া তুমি নতুন করে কোনো গাড়ি বাড়ি প্রপার্টি কিছুই কিনতে পারবে না। শর্ত 2, এই টাকা কোনো চ্যারিটিকে চালায়া দানও করে দিতে পারবে না। 100 জনের বেশি কর্মচারী তুমি রাখতে পারবে না এবং তাদের কাজ না করেও ফাও টাকা ঢালতে পারবে না। শর্ত নম্বর 3, মার্কেট ভ্যালুর বেশি প্রাইস দিয়ে কোনো জিনিস কিনতে পারবে না। সেই সাথে একটি জিনিস কিনে তা নষ্ট করে আবার সেই জিনিস কখনোই কিনতে পারবে না। টাকা পাইছো মানে মনের মতন খরচ করবা, তা হবে না। এবং সর্বশেষ সত্য, এই পাগলা ডিল তুমি কারোর সাথে শেয়ার করতে পারবে না। এই সব সত্য মানতে পারলে তবেই আসো, খেলা হবে।
ওয়াং তখন তাকে একটি প্রশ্ন করে, আচ্ছা আমি যদি এই অফার একসেপ্ট না করি তাহলে এই টাকার মালিক কে হবে? তখন মিস্টার জিন বলে, তাহলে এই সব সম্পত্তিগুলো এই গালহার মতন দাঁড়িয়ে থাকা মিস্টার ইন ও মিস্টার লাইয়ের চ্যারিটিতে আমরা দান করে দেব। অনেক ভেবে ওয়াং তখন সব সত্য মেনে নেয় আর 1 বিলিয়ন খরচ করার জন্য কন্ট্রাক্টে সাইন করে। আর এখান থেকে শুরু হয় আসল মজা। এখন এত টাকা পয়সা খরচের হিসাব করতে তো একজন অ্যাকাউন্টেন্ট লাগবে, তাই না? তাই মিস্টার জিং একটি মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট করে, আর সে ছিল সেই টিকটকার ওরফে জিয়াজু। তাকে দেখেই তো ব্যাটার পুরোই মেজাজ খারাপ হয়ে যায়। ওয়ান তখন বলে, তোরেই তো খুঁজতেছি বেটি, তোর জন্য আমার জেলের ভাত খাওয়া লাগছে। টিকটকারও কম না, সেও সব জানিয়ে দেয় এই খ্যাত পাবলিকের সাথে সে কাজ করবে না। কিন্তু ওয়াং বলে, আমার এরই চাই, মেলা হিসাব নিকাজ এর সাথে বাকি আছে। এরপর বাধ্য হয়ে জিয়াজু তার কাজ করতে রাজি হয়। এবার পালা এত টাকার একটি ঝলক দেখার। বিশাল এক বাংকারে তাদের নিয়ে যাওয়া হয়, আর সেখানে থরে থরে টাকার গোডাউন দেখে ওয়াং ও তার বন্ধুর প্যান্ট পুরাই ডাউন হয়ে যায়। তাদের হুশ ফিরে আসলে এবং ওয়াং বলে, চলো আমাদের প্রথম টাকা ওঠানো শুরু করা যাক। তাই ওয়াং তখন তার ফুটবল মাঠে উপস্থিত হয়। সেখানে গেছে বলে, আমি এই মাঠকে বিশ্বমানের মাঠ বানাবো আর তোমাদের সবাইকে সাইন করব ভালো টাকার বিনিময়ে। গরিবের মুখে এরকম পরলোকি ভাবতে গিয়ে তার কোচ বলে, ভাই ওয়াং, এই টাকা ধর আর পাগলা ডাক্তার দেখা ভাই, তোর মানসিক চিকিৎসার প্রয়োজন। ওয়াং তখন ওয়াকি টপে দিয়ে তার মানুষদেরকে টাকা নিয়ে আসতে বললে সবাই ভিমড়ি খেয়ে যায়। দুনিয়ার সবচেয়ে আজারা টিম তো তার কেনা হয়ে গেল, এবার খরচ আরো বাড়াতে হবে। তাই ওয়াং তার পুরো টিমকে নিয়ে শহরের সবচেয়ে দামি 5 স্টার হোটেলে চলে যায়। সেখানকার ম্যানেজার এই গরিবদেরকে দেখে বলে, স্যার এটা হোটেল, এখানে ছবি তোলার জায়গা না। তখন ওয়াং বলে, তোমার এই হোটেলটা আমি কিনে নিতে পারতাম, কিন্তু বিশেষ কারণে সেটা সম্ভব হচ্ছে না। কি আর করার, তাহলে একটা কাজ করিস, তোমার পুরো হোটেল 1 মাসের জন্য আমি ভাড়া নিয়ে নিলাম, যাতে করে আমার সব বন্ধুরা আরামায়েসে থাকতে পারে। তুমি ইনভয়েস পাঠাও, আমি এক্ষুনি পেড করে দিচ্ছি। এমন অফার পেয়ে হোটেল ম্যানেজার তানন্দে আটখানা হয়ে যায়। থাকার ব্যবস্থা তো হয়ে গেল, কিন্তু এবার খাবার পালা। এমন খাবার পেয়ে তারা গরুর মতন খেতে থাকে। এই মালটাকে একবার দেখো, মনে হচ্ছে হয়তো কয়েকশো বছর এই বেচারা না খেয়ে আছে। এমন খাই খাই পরিবেশে ওয়াং এবার স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিতে থাকে, আর সেখানে সে বলে, আমি একটি নতুন কোম্পানি খুলবো, আর সেই কোম্পানি সিও পদের জন্য তার বন্ধু জিয়াওকে সিলেক্ট করে। বেচারা তো পুরোই আবেগে মোমের মতন গলে যায় আর বিশাল এক বয়ান উপস্থাপন করে। ফেরার পথে ওয়াং জিয়াজুর সাথে যখন সেলফি তুলতে যায়, তখন জিয়াজু বলে, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড ফকির হতে পারে, কিন্তু টাকার কাছে সে কখনোই মাথা নত করে না। ওয়াং বলে, ঠিক আছে, কাল ডেকে নিয়ে আসে তো, দেখি জিনিসটা কেমন। পরের দিন জিয়াজু তাকে ওয়াং এর সাথে মিট করায়। প্রথমে তার বয়ফ্রেন্ড অতি সৎ থাকার চেষ্টা করতে থাকে। ওয়াং এর দামি মদের অফার সে একদম না করে দিয়ে বলে, আমি মহল্লার সবচেয়ে ভালো ছেলে, আমি এসব পাতি নেশা টেশা করি না ভাইয়া। কিন্তু ওয়াং তখন তাকে একটি বক্তব্য লিখতে যখন 10 লাখ টাকা দেয়, তখন সে উত্তেজনার ঠেলায় ঢক ঢক করে মদ গিলতে থাকে। এইসব দেখে তো জিয়াজু পুরাই আওলায় যায় আর বলে, আরে এ তো দেখি টাকার কাছে নিজে শততা বিলীন করে দিচ্ছে। জিয়াজু তখন ওয়াংকে মনে করে দেয়, এইভাবে যদি তুমি টাকা উড়াতে থাকো তাহলে তোমার এই সম্পত্তি 6 মাসের বেশি টিকবে না রে ভাই। এই কথা শুনে ওয়াং তো আরো বেশি চিন্তায় পড়ে যায় যে এত দেরি 6 মাস। তাই সে আরো টাকা তার বয়ফ্রেন্ডকে দিয়ে দেয় কাজের জন্য। তার বয়ফ্রেন্ড তো এবারে এতই খুশি হয় যে এখন থেকে সে মিস্টার ওয়াং এর বাগানের মালি হিসেবে কাজ করতেও রাজি হয়ে যায়। জিয়াজু এবার তার বয়ফ্রেন্ডকে বলে, তুই একটা চিটার, ভাটপা, তুই আর আমার কোনোদিন ফোন দিবি না। যাই হোক, এবার ওয়াং তার নতুন কোম্পানির আপডেট নিতে যায়। সেটা নিয়ে তখন তার মাথায় টাকা নষ্ট করার একটা কুবুদ্ধি উদয় হয়। ওয়াং তখন যত লস খাওয়া মানে দেউলিয়া হওয়া কোম্পানি মার্কেটে আছে সবগুলো শেয়ার কিনে নেওয়ার জন্য নির্দেশ দেয়। ঠিক সেই সময় তার অফিসে গরিবের অ্যালন মার্কস এসে উপস্থিত হয়। দেখে মনে হচ্ছে ক্যাপালি পাগলাগাড়ার থেকে পালিয়ে এসেছে এই লোক। সে ওয়াংকে তার একটি ড্রিম প্রজেক্ট প্রেজেন্ট করার জন্য অনুরোধ করে। অনুমতি পেলে দেখা যায় সে লোকটি সাঁতার পারে না বা ভয় পায়, এদের জন্য একটি আর্টিফিশিয়াল সুইমিং পুল বানিয়েছে। সেটা দিয়ে অনায়াসে যে কেউ সাঁতার কাটার ফিল নিতে পারবে। এমন বোকা ছেলের মতন আইডিয়া দেখে সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে চায়। কিন্তু ওয়াং এর তো এমন গাধাখুরি আইডিয়াই লাগবে তার সব টাকা শেষ করার জন্য। তাই সে তার প্রজেক্ট অ্যাপ্রুভ করে আর পুরো প্রজেক্টের টাকা একবারেই দিয়ে দেয়। এসব পাগলামি দেখে জিয়াজু তো পুরাই শক। তা ভাবে যে মানুষ টাকা কামাইতে পারে না আর এই পাপি লোকটা পানিতে ফেলাইতেছে কেন? ওয়াই মিস্টার ওয়াং, ওয়াই? পরের দিন দেখা যায় ওয়াং দেশের সবচেয়ে দামি স্পা নিচ্ছে, কিন্তু তাতেও তার মন খারাপ, কারণ তাদের যে সার্ভিস ফি তা দিয়ে টানা 10 বছর স্পা নিলেও তাদের টাকা শেষ হবে না। মেয়েটা সস্তা সার্ভিসের কথা শুনে বলে, স্যার এটা তো ট্রেলার, টাকা খরচ করতে হলে আসল সিনেমা দেখতে হবে, আর আসল সিনেমা কি তা তো তোমরা বুঝতেই পারছো। এই কাহিনী থেকে ওয়াং তো লজ্জাই বাঁচে না। সে কোনোভাবেই এই প্রিমিয়াম সার্ভিস নেবে না, আর মেয়েটিও কোনোভাবে সার্ভিস না দিয়ে ছাড়বে না। এমন সময় সেখানে জিয়াজু এসে দেখে ওয়াং মশাই সব প্রিমিয়াম সার্ভিস নিচ্ছে।
লজ্জায় সে মাথা নিচু করে সেখান থেকে বের হয়ে যায়। পরে ওয়াং তাকে বলে, আমি পাগল হতে পারি কিন্তু এইসব কাজ আমি করি না, আমি এইসব সার্ভিসের ব্যাপারে খুব লয়াল। ওয়াং এর মাথায় এবার আরো একটি কড়া বুদ্ধি আসে। সে পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস কনসালটেন্ট মিস্টার লাতিফাকে ইনভাইট করে তার দেশে। বিজনেস কনসালটেন্ট হলো তারা যারা ব্যবসা কিভাবে বড় করতে হবে তার উপদেশ দিয়ে থাকে, কিন্তু ওয়াং তার কাছে চেয়ে বসে যে কিভাবে দ্রুত লস করা যায় তার উপায় জানার জন্য। এসব পাগল ছাগল মার্কার কথা শুনে মিস্টার লাতিফে এক জুড়ি গালমন্দ করে সেখান থেকে বের হয়ে যায়। আরে ভাই, কেউ কি সেদে এসব পাগলের পাল্লায় পড়তে চায় বলো? এভাবেই তার রাজকীয় দিনরাত কাটতে থাকে। যতভাবে টাকা নষ্ট করা যায় সবকিছুই ওয়াং ট্রাই করতে থাকে, কিন্তু এরই মধ্যে একদিন তার জন্য বিশাল বিশাল দুঃসংবাদ আসতে শুরু করে। অফিসে গিয়ে এসে দেখে সেই গরিবের অ্যালন মাস্ক যে গাঁজাখুরি সুইমিং প্রজেক্ট দিয়েছিল সেটাও ইতিমধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে। ফলে কোটি কোটি টাকা আসা শুরু করেছে তাদের কোম্পানিতে। এসব শুনে ওয়াং তো পুরাই হার্ট অ্যাটাক খাওয়ার মতন অবস্থা। কোথায় সে টাকা কমাতে যাচ্ছে, উল্টাটা টাকা বেড়েই চলেছে। পুরাই পাগল হয়ে গিয়ে ওয়াং বলে, ভাই তবু আল্লাহ দোহাই লাগে আমার সব কিছু বন্ধ করে দে, আবার প্লিজ একা থাকতে দেখো একটা দিন। মানুষ কি আর জানে ওয়াং মিয়া কিসের জন্য এমন করতেছে? 1 বিলিয়ন খরচ না করলে যে সে 37 বিলিয়ন পাবে না। এরপর জিয়াজু ওয়াং এর কাছে অফিসের কাজ নিয়ে আসে, কিন্তু ওয়াং জানায় আজ আর কোনো কাজ নয়, দেখো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই বলে সে রাতের আকাশে আতশবাজিতে ভরিয়ে দেয়। আসলে ওয়াং এর তো টাকা খরচ করা লাগবে, তাই সে পুরো শহরে এক বিশাল জমকালো আতশবাজির অনুষ্ঠান করে। কিন্তু জিয়াজু বলে, তুমি নিশ্চয়ই আমার জন্মদিনের সারপ্রাইজ দিতে এটা করেছো তাই না? ওয়াং মনে বলে এটাই সুযোগ পার্ট নেওয়ার। সেও বলে, হ্যাঁ তোমার জন্মদিনের জন্য তো আমার এসব আয়োজন করা। সেই সময় জিয়াজু বলে, এই বেটা তুমি আবার আমাকে প্রেমের ফেলানোর মতলবে নাই তো? আসলে ওয়াং সাহেবও ইতিমধ্যে তার প্রেমেই পড়ে গিয়েছিল, কিন্তু বলতে পারছিল না। বাট জিয়াজু তাকে বড় ভাইয়ের জন্য ফেলে দেয়, আর তখন ওয়াং আরো কুৎবুদ্ধি আটতে থাকে যে কিভাবে তাকে ইমপ্রেস করা যায়। তাই সে পরের দিন পুরো শহরে তার ভালোবাসার কথা জানিয়ে বিলবোর্ড টানিয়ে দেয়। সকালে জিয়াজু বাসা থেকে বের হয়ে দেখতে পাই সবাই তার পিছু নিয়েছে অটোগ্রাফ আর সেলফি তোলার জন্য। কাহিনী বুঝতে পেরে জিয়াজু কোন রকম একটি গাড়িতে উঠে পালিয়ে আছে। গাড়িতে আসার সময় সে আবারও সেই গরিবের নেইমারকে দেখতে পায়, যে কিনা গাড়ি দেখলেই তার সামনে গিয়ে অ্যাক্সিডেন্টের ভাঙ ধরে। এবার জিয়াজু বুঝতে পারে ওয়াং সেদিন সত্য কথাই বলেছিল, কিন্তু সে তাকে ভুল বুঝে জেলের ভাত খাইয়ে ছেড়েছে। তার সে ওয়াং এর কাছে গিয়ে সরি বলে, আর ওয়াং এই খুশিতে জিয়াজুর সবচেয়ে পছন্দের সিঙ্গারকে ডেকে নিয়ে এসে এক প্রাইভেট কনসার্টের আয়োজন করে। এই কনসার্ট জিয়াজুর অনেক পছন্দ হয়, আর সেই সারা রাত ধরে উপভোগ করতে থাকে। কিন্তু এত কিছুর পরেও তার বিভিন্ন ইনভেস্টমেন্ট থেকে টাকা বেড়েই চলেছে। তাই এবার সে তার বেস্ট বুদ্ধি চাল দেয় যে সব টাকা হাওয়া করার জন্য। সে পুরো শহরের প্রেস ও মিডিয়াকে ইনভাইট করে এক পাগলাটে ঘোষণা দিয়ে বসে। ওয়াং বলে, আমি নতুন একটি ইন্স্যুরেন্স খুলতে যাচ্ছি যেখানে সবাইকে ওয়েট লস মানে ওজন কমানোর চ্যালেঞ্জ জানাচ্ছি। যদি কেউ 1 কেজি ওয়েট লস করতে পারে তাহলে আমি তাকে 1000 ইয়েন দেব। তাই 1 সপ্তাহের মধ্যে যে যত বেশি ওজন কমাতে পারবে সে তত বেশি ইনকাম করতে পারবে। এই ঘোষণা শোনার পর পুরো শহরের সবাই পাগলের মতন ওজন কমানোর মিশনে নেমে পড়ে। কেউ এখন আর লিফট বা এক্সেলেটর সিঁড়ি ব্যবহার করে না, সবাই হেঁটে দৌড়ে সিঁড়ি বেয়ে ওঠে। অফিসের কাজ করার সময়ও সবাই ব্যস্ত থাকে ওজন কমানোর জন্য। এমনকি ট্রাফিক পুলিশও নেচে নেচে তার কাজ করতে থাকে। সবার এমন ট্রাম্পন ওয়ার্কআউটের কারণে মানুষ দ্রুতই তার ওজন কমিয়ে ফেলতে সক্ষম হয়, আর ওয়াং এরও টাকা দ্রুতই শেষ হতে থাকে। যাক, অবশেষে টাকা খরচ করে একটা মক্ষম উপায় পেয়ে যায় ওয়াং। কিন্তু এই কাজে বাধা দেয় তার সেই দুই প্রতিপক্ষ। তারা মিস্টার জিনের কাছে গিয়ে বলে, এটা তো রুলস এর বাইরে, সে তো হুদাই মানুষকে টাকা দিয়ে দিচ্ছে। কিন্তু মিস্টার জিন বলে, এটা রুলস এর মধ্যেই পড়ে, এখানে কাজের বিনিময়ে সে টাকা দিচ্ছে যা আমাদের রুলস এর মধ্যেই ছিল, তাই এই কাজে আমি তাকে বাধা দিতে পারি না। আসলে প্রথম থেকে ওই দুই পাপি বান্দা ওয়াং এর বিরুদ্ধে ছিল, তাই তারা সেই ইস্পা করা মেয়েটাকে পাঠিয়েছিল যাতে তারা মায়া জালে ফেলে ওয়াং কে রুলস এর বাইরে কাজ করাতে পারে। কিন্তু ওয়াং এর সততার কাছে সেদিন তারা হেরে যায়। ওয়াং এর এই অকল্পনীয় উদ্যোগের জন্য সরকারের পক্ষ থেকে তাকে বিশাল সম্মান জানানো হয়। সেই অনুষ্ঠানে ওয়াং বলে, আমার একটি ছোট্ট ফুটবল টিম আছে, আর এই টিম দিয়ে আমি দেশের সবচেয়ে বড় ফুটবল টিম হান্তায়ের সাথে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছি। আশা করি সবাই আমাদের সাপোর্ট দিবেন আর খেলা দেখে আসবেন। আসলে ওয়াং ওই হামতাই টিমকে কয়েক গুণ বেশি টাকা দিয়ে এই খেলায় নিয়ে আসার জন্য রাজি করিয়েছিল। আসলে কোথায় হাতের পুল আর কোথায় লিভারপুল, এই টিম যদি গোল দেওয়া শুরু করে তাহলে কমপক্ষে 50টা গোল দিবে। তাই হেন্তাই টিম তখন বলে, আমরা এই ম্যাচ তখনই জিতবো যদি আমরা 10 গোল দিতে পারি। তার মানে হলো পুরো খেলায় 10 গোলের বেশি হলেই ম্যাচ জিতে যাবে হান্তাই। খেলার দিন পুরো স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ, অর্থাৎ 99 ভাগই হচ্ছে হান্তাইয়ের সাপোর্টার। মাত্র এইটুকু সাপোর্টার দেখা মেলে ওয়াং এর টিমের জন্য।
ওয়াং এর টিমের সাপোর্টার না থাকতে পারে, কিন্তু তারা মেলা মালপানির লোক। তাই তো পুরো টিম হেলিকপ্টার চড়ে ল্যান্ড করে মাঠে। ওয়াং এর দলের প্লেয়ার বুদ্ধি করে অন্য দলের ক্যাপ্টেনের বউকে নিয়ে দুষ্টু মন্তব্য করতে থাকে। এতে করে রক্ত গরম হয়ে গেলে এক ঘুষি বসিয়ে দেয় তার বন্ধুর নাকে। ফলাফল তাকে রেড কার্ড দিয়ে বের করে দেওয়া হয়। কিন্তু তারপরে ওয়াং এর দল হাফ টাইমের আগে 8 গোল খেয়ে বসে। হাফ টাইমে তারা ব্রাজিলের কোচ স্টিটের মতন শক্তিশালী ডিফেন্সের প্ল্যান করে মাঠে নামে। আর যাই হোক, কোনো গোল খাওয়া যাবে না, তাই তারা সবাই মিলে একজনকে ঘিরে ধরে। তবুও তারা আরো 1 গোল খেয়ে যায়। আর এরপর তাদের সকল প্লেয়াররা গোল পোস্টের সামনে দাঁড়িয়ে যায় গোল আটকানোর জন্য। কেউ মুখ দিয়ে, কেউ হাত দিয়ে, আবার কেউ বংশধরের মেশিন দিয়ে। এভাবেই একে একে সব গোল ঠেকিয়ে পুরো খেলার সময় পার করে দেয়। আর সেই ম্যাচ 0-9 গোলে জিতে যায় ওয়াং এর টিম। এরই মাঝে ওয়াং এর কাছে কল আসে যে জিয়াজুকে কারা যেন কিডন্যাপ করেছে। তারা 10 মিলিয়ন ইয়েন দাবি করে বসে ওয়াং এর কাছে। ওয়াং এর কাছে টাকা তো কোনো ব্যাপার না, কিন্তু নিয়ম অনুযায়ী সে শুধুমাত্র নিজের জন্য টাকা খরচ করতে পারবে। তাই হয় তাকে রুলস ভেঙে টাকা দিতে হবে, অন্যথায় জিয়াজুকে হারাতে হবে। এ তো এক কঠিন সমীকরণে পড়ে গেল ওয়াং। আসলে এটা ছিল ওয়াং এর সর্বশেষ পরীক্ষা। তার দাদা জানতে চেয়েছিল ওয়াং এর কাছে টাকা বড় নাকি মানবিকতা বড়। মূলত মিস্টার জেনে জিয়াজুকে কিডন্যাপ করেছিল আর তাকে সব খুলে বলেছিল। জিয়া তো বলে এত টাকার জন্য ওয়াং মেয়ে আমাকে কখনোই বাঁচাতে আসবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ওয়াং তার সব টাকা লোভ ছেড়ে 10 মিলিয়ন টাকা নিয়ে চলে আসে জিয়াজুকে বাঁচানোর জন্য। বেচারা মেলা কান্না করতে থাকে আর বলতে থাকে, আরে বেটি, কিডন্যাপ হওয়ার সময় পেলি না, আর কয়েকদিন পরে হইতি। টাকার চেয়ে মানবতাকে প্রাধান্য দেওয়ায় তাকে পুরো সম্পত্তির মালিক বানিয়ে দেয় তার দাদা। এছাড়াও জিয়াজু পেয়ে যায় তার আসল ভালোবাসার মানুষকে। এরপর কেটে যায় বেশ কয়েকদিন, আর এরই মধ্যে জিয়াজু প্রেগনেন্ট হয়ে যায়। এবার তার এক ফাউন্ডেশনে যায় তাদের সকল সম্পত্তি দান করার জন্য। কিন্তু ফাইনাল সাইন করার আগেই হুট করে তাদের মাথায় আসে, আরে আমাদের সন্তানদের জন্য তো কিছু রেখে দেওয়া হলো না। আমরা তো মেলায় এনজয় করে ফেলছি, কিন্তু আমাদের সন্তানের জন্য তো কিছু টাকা রাখার প্রয়োজন, তাই না? তাই তারা ম্যানেজারের কাছে একটু সময় নেয় একটা লিস্ট করার জন্য, যে বাচ্চা হওয়ার পরে তার কি কি প্রয়োজন হবে। কিন্তু এই লিস্ট আর শেষ হয় না। দিন গড়িয়ে রাত হয়ে যায়, কিন্তু এদের লিস্ট করা শেষই হয় না। আর এরই মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়। তোমাদের কি মনে হয় অদত কি তারা টাকা ডোনেট করতে পারবে? তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। কিন্তু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলো না। আর একদম নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। গল্পের শুরুতে জেং হিউক নামের এক ছেলেকে জন্ডিসে আক্রান্ত হওয়ার কারণে হসপিটালে ভর্তি করা হয়। তার দেখাশোনা করে ডায়ুন নামের একজন নার্স। জেং ডায়ুনকে বলে কয়েকদিনের মধ্যেই তাকে তার নতুন জবে জয়েন করতে হবে। ডায়ুন বলে জবে জয়েন করার আগে আপনাকে সুস্থ হতে হবে। এরপর সে তাকে রেস্ট করতে বলে চলে যায়। কিছুক্ষণ পর জেং এর বাবা মা সেখানে আসে, কিন্তু তারা ইনফেক্টেড হওয়ার ভয়ে তার কাছে যায় না। পাশের ফিটে থাকা পেশেন্টরা জেংকে নিয়ে আজে বাজে কথা বলে। তাদের মধ্যে একজন তার বন্ধুকে বলে, দেখো আমার হাতটা ওই জন্ডিস রোগীর মতো হলুদ হয়ে যাচ্ছে। তাদের কথাবার্তা শুনে জেং এর বাবা মা তাকে লাভ ইউ বলে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে যখন ডায়ুন এসে জেং এর স্ট্রেচারের সামনে থেকে পর্দা সরায়, তখন বাকি পেশেন্টরা তাকে পর্দা সরাতে বারণ করে। তারা ডায়ুনকে বলে এই মোটা খরগোশটার হেপাটাইটিস বি হয়েছে, যেটা খুবই মারাত্মক। এ আমাদেরকেও ইনফেক্টেড করে ফেলবে। তখন ডায়ুন বলে হেপাটাইটিস বি রোগটা ছড়ায় না, এই নিয়ে তোমরা গাধারা মোটেও ভয় পেও না। এরপর ডায়ুন জেং এর ফিভার চেক করে এবং তার স্যালাইনে কিস করে তাকে অল দ্য বেস্ট বলে চলে যায়। রাতে জেং কিছুটা সুস্থ বোধ করে, তাই সে স্যালাইন নিয়ে হসপিটালের ভেতরে হাঁটতে বেরোয়, যেখানে সে ডায়ুনকে স্মোক করতে দেখে এবং ডায়ুনের আঙুলের রিং দেখে সে স্যাড হয়ে যায়। ডায়ুন তাকে বলে সে সিঙ্গেল, এই রিংটা তার বাবা মা তাকে দিয়েছে। এই শুনে জেং এর মন ভালো হয়ে যায়। তখনই হঠাৎ সেখানে একজন রাগী নার্স চলে আসলে ডায়ুন সিগারেটটি উল্টা করে ধরে জেংকে শাসন করতে থাকে। বলে হসপিটালে স্মোক করা নিষেধ এবং আমি সিগারেটের স্মেল মোটেও সহ্য করতে পারি না। জেং তাদের কাছে ক্ষমা চেয়ে চলে যায়। পরদিন ডায়ুন যখন জেং এর কাছে আসে, তো সে গতরাতে তার অপরাধ জেং এর ঘাড়ে চাপানোর জন্য তার কাছে ক্ষমা চায়। জেং বলে সে কিছুই মনে করেনি। তার কিছুক্ষণ পরে যখন সে তার স্পটে সিগারেট খেতে যায়, তো সে দেখে জেং সেখানে স্মোক করছে। সে তার উপর প্রচন্ড রেগে যায় এবং তাকে সিগারেট খেতে নিষেধ করে। তারপর সে যখন জেং এর স্যালাইন লাগাতে যায়, দেখতে পায় জেং তার মোবাইল স্ক্রিনে লিখে রেখেছে, আমি আর কখনোই স্মোক করব না। পরদিন সকালে জেং ডায়ুনকে অনেকগুলো টেস্টি খাবার খাওয়ায়। ডায়ুনের কাছে খাবারগুলো ভীষণ ভালো লাগে।
কয়েকদিনের মধ্যেই তারা একে অপরের খুব কাছে চলে আসে। পরদিন ডক্টর চেক আপ করতে এসে জ্যাংকে বলে, তুমি এখন সম্পূর্ণ সুস্থ, আগামীকাল বাড়ি চলে যেতে পারবে। জ্যাং ডক্টরকে বলে, আমার মনে হয় আমি সম্পূর্ণ সুস্থ হইনি, তাই আরো কয়েকদিন আমাকে হসপিটালে থাকা উচিত। ডক্টর বলে, তুমি যেতে পারো এবং কয়েকদিন পর পর চেক আপের জন্য এখানে আসতে পারো। রাতের বেলা জ্যাং ডায়ুনের জন্য ফুল নিয়ে বসেছিল, কিন্তু ডায়ুনের বদলে সেই রাগী নার্স চলে আসে। ফুল দেখে সে ভাবে জ্যাং তাকে পছন্দ করে, কিন্তু জ্যাং তার মুখের উপর পর্দা লাগিয়ে দেয়। পরদিন জ্যাং যখন চলে যাচ্ছিল তখন ডায়ুন হসপিটালে ছিল না। সে কোনো কারণে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছে। জ্যাং যাওয়ার আগে নার্সদের লিস্ট থেকে যখন ডায়ুনের ফোন নাম্বার নিতে যায়, ঠিক তখনই সেই রাগী নার্স এসে বলে, তুমি এখানে কি করছো? জ্যাং ডায়ুনের ফোন নাম্বারের 11টি সংখ্যার মধ্যে 7টি সংখ্যা নোট করতে পেরেছিল, তাই বাকি 4টি সংখ্যার জন্য সে এক বিশাল লিস্ট তৈরি করে এবং এক এক করে প্রত্যেকটা নম্বরে ফোন করে। অনেক চেষ্টা করে সে ফাইনালি ডায়ুনকে পেয়ে যায়। ডায়ুন তাকে বলে, তুমি আমার ফোন নাম্বার কোথায় পেলে এবং তুমি আমাকে ফোন কেন করেছো? জ্যাং বলে, আমি তোমাকে পছন্দ করি। তার কথা শুনে ডায়ুন তাকে বলে, আমি বাসায় একা থাকি, তুমি চাইলে আসতে পারো। তখনই জ্যাং দৌড়ে তার বাবার রুমে চলে আসে, তার গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। বিদ্যুতের গতিতে ডায়ুনের বাড়ি চলে আসে। ডায়ুন তাকে তার পাশে বসতে বলে, কিন্তু জ্যাং লক্ষ্য করে ডায়ুনের খুব মন খারাপ, এজন্য সে ওইখান থেকে চলে আসতে নেয়। তো ডায়ুন তাকে বলে, আমি কি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি? এরপর সে জ্যাংকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। তখন জ্যাং তার সাথে ইন্টিমেট হতে চায়। সে বলে, এই ভুল আর কখনোই করবে না। পরদিন সকালে ডায়ুন ঘুম থেকে উঠে দেখে জ্যাং তার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে এবং সে তার ঘরের নষ্ট বাল্বটি চেঞ্জ করে দিয়েছে। বাল্বটি চেঞ্জ করার কারণে সে প্রচন্ড খুশি হয়ে কান্না করে দেয়। এই ব্যাপারটা আমরা গল্পের শেষে বুঝতে পারবো। সে ইমোশনাল হয়ে তাকে কিস করে দেয়। মোটা খরগোশ সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায়। ডায়ুন তাকে থামিয়ে দেয়। ধীরে ধীরে জ্যাং এবং ডায়ুনের প্রেম গভীর হতে থাকে। জ্যাং তার সাথে দেখা করার জন্য প্রত্যেক দিন হসপিটালে যেত। সে ডায়ুনকে তার বাবার গাড়িতে করে প্রত্যেক দিন ঘুরতে নিয়ে যেত। এমনকি সে ডায়ুনের বাড়ি সাফ সাফাই করে দিত। এরপর সে একদিন লক্ষ্য করে ডায়ুনের আঙুলে রিংটা নেই। সে জিজ্ঞেস করলে ডায়ুন বলে, রিংটা কোথাও হারিয়ে গিয়েছে। তারপর একদিন ডায়ুন জ্যাংকে বলে, আমার কাছে জেজু আইল্যান্ড ট্রিপের 2টো টিকিট রয়েছে, তুমি কি আমার সাথে যাবে? জ্যাং রাজি হয়ে যায়। এরপর তারা ট্রিপের জন্য শপিং করতে যায়, যেখানে ডায়ুন তাদের দুজনের জন্য ম্যাচিং করে টি শার্ট কিনে। কিন্তু সবচেয়ে বড় সাইজের টি শার্টও জ্যাংয়ের গায়ে অনেক বেশি টাইট হয়, এই জন্য জ্যাংয়ের খুব মন খারাপ হয়। পরদিন ডায়ুন জেজু আইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে জ্যাংয়ের জন্য ওয়েট করছিল। যখন জ্যাং এয়ারপোর্টে আসে, ডায়ুন তাকে সেম তার মতো এক জোড়া জুতা গিফট করে। জ্যাংয়ের কাছে জুতো জোড়া খুব পছন্দ হয়। সে বলে, তুমি দেখে নিও, পরের ক্রিসমাস আসার আগেই আমি ওয়েট কমিয়ে একদম ফিট হয়ে যাব, তখন আমরা ম্যাচিং করে টি শার্টও পরব। সে জুতো পরে ডায়ুনকে দৌড়ে দেখায়। তখনই সিন শিফট হয়ে স্লিম জ্যাংকে দেখানো হয়। আমরা দেখতে পাই জ্যাং একদম ফিট হয়ে গিয়েছে। সে এখন ডায়ুনের বাসায় থাকে। তারা একে অপরকে প্রচন্ড ভালোবাসে। প্রতিদিন জ্যাং অফিসে যাওয়ার আগে ডায়ুনের জন্য ব্রেকফাস্ট বানাতো এবং বাসার আবর্জনাগুলো ডাস্টবিনে ফেলে যেত। কিন্তু আজ জ্যাং যখন তার অফিসে যায়, তখন তার বস তাকে বলে, আমি তোমার ট্রান্সফার একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে করে দিয়েছি। সন্ধ্যায় যখন ডায়ুনের কাজ শেষ হয়, তখন সে দেখে জ্যাং একটি নতুন গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। জ্যাং বলে, এটা আমার নতুন গাড়ি। সে তাকে একটি রিংও গিফট করে এবং তাকে বলে, আমার ট্রান্সফার একটি বড় কোম্পানিতে হয়ে গিয়েছে, এর জন্য আমাকে অন্য শহরে থাকতে হবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি 2-1 দিন পর পর তোমার সাথে দেখা করতে আসব। পরদিন জ্যাং যখন তার অফিসের উদ্দেশ্যে বেরোয়, তখন সে দেখে লোকজন গাড়িতে বসেই অফিসের জন্য রেডি হচ্ছে। তখন সে বলে, এরা কেন জলদি ঘুম থেকে উঠে রেডি হতে পারে না? জ্যাং যখন অফিসে পৌঁছায়, তখন নতুন বস তাকে তার ক্লায়েন্টদের সাথে পরিচয় করায় এবং আজ সেই অফিসে ইয়ং নামের একটি মেয়েও জয়েন করেছে। জ্যাং এবং ইয়ং একই সাথে নতুন প্রজেক্টে কাজ করবে, কিন্তু ইয়ং সব সময় অদ্ভুতভাবে জ্যাংয়ের দিকে তাকিয়ে থাকে। জ্যাং সবাইকে ইমপ্রেস করার জন্য নিজের টাকায় কফি কিনে আনে, কিন্তু ইয়ং কফিগুলো নিয়ে সবাইকে বিলিয়ে দেয়। সবাই ভাবে কফিগুলো ইয়ং কিনে এনেছে। এতে জ্যাং তার উপর আরো বেশি রেগে যায়। রাতে যখন সে ডায়ুনের কাছে ফিরে আসে, তখন সে প্রচন্ড টায়ার্ড হয়ে শুয়ে পড়ে। ডায়ুন বলে, ক্রিসমাসের ছুটিতে জেজু আইল্যান্ড যাওয়ার জন্য আমাদের উচিত এখনই টিকিট বুক করে রাখা। জ্যাং বলে, তোমার যা ইচ্ছা করো, আমি এখন ঘুমাবো।
পরদিন সমস্ত এমপ্লয়ি তাদের নিজ নিজ ডিজাইন ক্লায়েন্টকে সাবমিট করে। ক্লায়েন্ট ইয়ং এর ডিজাইনটা পছন্দ করে, কিন্তু জেং তাদেরকে বলে ইয়ং এর প্রজেক্টের ব্রিজটা ঝড় বন্যা সহনীয় নয়। তখন তাদের বস ইয়ংকে সেই প্রজেক্টটা নতুন করে ডিজাইন করতে বলে এবং জেংকে ইয়ং এর ডিজাইনটার দিকে নজর রাখতে বলে। এখন জেং ইয়ংকে ঠিক সেইভাবে বিরক্ত করতে শুরু করে যেমনটা সে তার সাথে করেছিল। ইয়ং যত কয়টা ডিজাইন তৈরি করে জেং প্রত্যেকটা ডিজাইন রিজেক্ট করে দেয়। কয়েকদিনের মধ্যেই তাকে প্রজেক্ট কমপ্লিট করে জমা দিতে হবে, এজন্য সে রাতভর অফিসে থেকে কাজ করে। ওইদিকে জেং কাজ শেষ করে বাড়ি ফিরতেই ঘুমিয়ে পড়ে। পরদিন যখন সে অফিসের জন্য বের হয় তখন ডায়ুন তাকে ফোন করে বলে, প্রত্যেক দিন তোমাকে এতটা পথ পাড়ি দিয়ে আসতে হবে না, আমরা সপ্তাহে একবার দেখা করব। জেং অফিসে এসে দেখে গতরাতে ইয়ং বাসায় যায়নি। সে রাতভর অফিসে বসে কাজ করেছে, এর ফলে তার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে। সে শুধু খেয়েছে আর কাজ করেছে। খাবারের জিনিসপত্রগুলো সে ডেস্কের উপর ফেলে রেখেছিল। সেই দিন রাতের বেলাও ইয়ং অফিসে বসে কাজ করছিল। তার অবস্থা দেখে জেংয়ের প্রচন্ড রাগ হয়। সে বলে, হয় খেয়ে নাও অথবা কাজ করো। তখন ইয়ং কান্না করে দেয়, বলে এ সবকিছু তোমার জন্যই হয়েছে। তারপর জেং তার ব্রিজের ডিজাইনটা উল্টো করে দেয় এবং তাকে বুঝায় ব্রিজের ডিজাইনটা এইভাবে করলে তা কার্যকর হবে। পরদিন ইয়ং এর সেই ডিজাইনটা একসেপ্ট হয়ে যায়। সবাই ইয়ং এবং জ্যাং এর এই প্রজেক্টকে খুব অ্যাপ্রিসিয়েট করে। এরপর থেকে ইয়ং এবং জ্যাং এর মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। ইয়ং তাকে ডিনারের জন্য নিয়ে যায়। তারা যখন ডিনার করছিল তখন জ্যাংকে ডায়ুন ফোন করে জিজ্ঞেস করে, তুমি বাড়ি ফিরবে কবে? তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। জ্যাং বলে, বাড়ি ফিরতে কয়েকদিন লেট হবে, কারণ এখনো কিছু কাজ বাকি আছে। জ্যাং আরো বলে, আমি এখন আমার বসের সাথে আছি, তাই তোমার সাথে পরে কথা বলবো। এই বলে সে ডায়ুনকে ইগনোর করে। তার কয়েকদিন পর যখন জ্যাং বাড়ি ফিরে তখন ডায়ুন তাকে ঘরের আবর্জনাগুলো ডাস্টবিনে ফেলে আসতে বলে। জ্যাং বলে, আমি প্রচন্ড টায়ার্ড হয়ে আছি, আর এইগুলো তুমিও ফেলে আসতে পারতে। তখন ডায়ুন বলে, আমিও 8 ঘন্টা কাজ করে এসেছি। কয়েকদিন যাবৎ আমি মোটেও সুস্থ বোধ করছি না। আমার মনে হয় আমি প্রেগনেন্ট, কিন্তু তুমি গত কয়েকদিন যাবৎ আমার কোনো খোঁজ খবর নাওনি। জ্যাং তাকে জিজ্ঞেস করে, তুমি কি ডক্টর দেখিয়েছো? সে বলে, ডক্টর দেখানোর সময় পাইনি। পরদিন যখন জ্যাং অফিসে কাজ করছিল তখন ডায়ুন ফোন করে বলে, আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, বলেছে আমি 1 মাসের প্রেগনেন্ট। এজন্য পরদিন জ্যাং ছুটি নিয়ে ডায়ুনের অ্যাবর্শন করানোর জন্য তার সাথে হসপিটালে যায়। সেখানে ডায়ুন লক্ষ্য করে জ্যাং খুব অস্বস্তি ফিল করছে, এজন্য সে জ্যাংকে বাহিরে গিয়ে অপেক্ষা করতে বলে। সে বলে, আমি একজন নার্স, তাই বিষয়টা আমি একাই হ্যান্ডেল করতে পারবো। এরপর জ্যাং বাহিরে চলে আসে। সে অ্যাবর্শন করিয়ে যখন ফিরে আসে তখন জ্যাং তাকে জড়িয়ে ধরে এবং তাকে নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর জ্যাং এর কোম্পানি থেকে ফোন আসে। জ্যাং বলে সে আজ অফিস যেতে পারবে না, কিন্তু ডায়ুন বুঝতে পারে সে আসলে অফিসে যেতে চায়। তাই ডায়ুন তাকে বলে, আমাকে নিয়ে টেনশন করো না, তোমার অফিসে যাওয়া উচিত। এই শুনে জ্যাং রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সবকিছু মিলিয়ে ডায়ুন বুঝতে পারে জ্যাং এখন আর তাকে ভালোবাসে না। এরপর থেকে জ্যাং প্রতিদিন অফিস শেষে ডায়ুনের সাথে দেখা করার জন্য চলে আসতো, কিন্তু প্রতিদিন এত জার্নি করার কারণে না সে ঠিকভাবে কাজে ফোকাস করতে পারতো, না পারতো ডায়ুনকে ঠিকভাবে সময় দিতে। সে বাড়ি ফিরেই ঘুমিয়ে পড়তো এবং অফিসেও সে খুব টায়ার্ড হয়ে থাকতো। এখন জ্যাংও তাদের মতো হয়ে গিয়েছে, যারা গাড়িতে বসেই অফিসের জন্য রেডি হতো। একদিন যখন অফিস শেষে জ্যাং বাড়ির উদ্দেশ্যে বের হবে তখন ইয়ং এসে তার কোলে বসে পড়ে এবং তাকে বলে, আজ তুমি বাড়ি যেও না, আমার সাথে বাহিরে চলো। এই জন্য সে তার সাথে বাহিরে ঘুরতে চলে যায়। ধীরে ধীরে সে ইয়ং এর সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করতে থাকে। এরপর একদিন জ্যাং ডায়ুনের সাথে শপিং করতে যায়, যেখানে সে ভুলবশত ডায়ুনকে ইয়ং বলে ডেকে ফেলে। তাই ডায়ুন তাকে জিজ্ঞেস করে, ইয়ং আসলে কে? ইয়ং হচ্ছে আমার কলিগ, এর বেশি কিছু নয়। ডায়ুন বলে, আমাকে বোকা ভেবো না, আমি সবকিছু বুঝতে পেরেছি। এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। জ্যাং তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। পরদিন জ্যাং মন খারাপ করে অফিসে বসেছিল। বিষয়টা ইয়ং লক্ষ্য করে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। তখন জ্যাং তাকে কিস করে। এরপর থেকে জ্যাং ইয়ং এর সাথেই থাকে। ডায়ুনের সাথে সে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। একদিন ডায়ুন মেসেজ করে জিজ্ঞেস করে, জেজু আইল্যান্ড যাওয়ার টিকিটটা ক্যান্সেল করে দিব। জ্যাং বলে, তুমি অন্য কারো সাথে চলে যাও। রাতে তার কোম্পানির বস তাদের প্রজেক্ট কমপ্লিট হওয়ার খুশিতে সবাইকে পার্টি দেয়। ইয়ং তাকে বলে, কিছুদিনের মধ্যেই আমি উচ্চশিক্ষার জন্য অন্য দেশে চলে যাব। এই
বলে সে ওয়াশরুমে যায়। তখন জ্যাং সোশ্যাল মিডিয়ায় ঢুকে দেখতে পায় ডায়ুন ক্রিসমাসের ছুটিতে জেজু আইল্যান্ড যাওয়ার স্ট্যাটাস দিয়েছে। জ্যাং ভাবে ডায়ুন নিশ্চয়ই তার অপেক্ষায় এয়ারপোর্টে বসে রয়েছে, তাই সে দৌড়ে অফিসে চলে আসে ডায়ুনের দেয়া রিংটা নেয়ার জন্য, যেটা সে তার ডেস্কে ফেলে রেখেছিল। রিংটা নিয়ে সে জলদি এয়ারপোর্টে চলে আসে। এয়ারপোর্টে সে ডায়ুনকে দেখে তার দিকে দৌড়ে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ কার সাথে তার ধাক্কা লেগে যায়। যার সাথে তার ধাক্কা লাগে সে ছিল মোটা জ্যাং। ডায়ুন সেখানে এসে স্লিম জ্যাংকে ছেড়ে মোটা জ্যাংকে তুলে। সেখানে দুটো জ্যাং ছিল, তাদের দুজনের নামই ছিল জ্যাং, অর্থাৎ তারা দুজন আলাদা মানুষ। স্লিম জ্যাংয়ের সাথে ডায়ুনের পরিচয় হয় 1 বছর 7 মাস আগে, যখন তার পা ভেঙে যাওয়ার কারণে সে হসপিটালে ভর্তি হয়েছিল। এরপর তারা দুজন রিলেশনশিপে যায় এবং ক্রিসমাসের ছুটিতে তারা জেজু আইল্যান্ড যাওয়ার প্ল্যান করে। কিন্তু নতুন কোম্পানিতে যাওয়ার পরে স্লিম জ্যাং এবং ডায়ুনের দূরত্ব বেড়ে যায়। ধীরে ধীরে সে ইয়ং এর প্রেমে পড়ে যায় এবং ডায়ুনকে ইগনোর করে। ঠিক সেই সময়, অর্থাৎ গত 3 মাস আগে মোটা জ্যাংয়ের সাথে ডায়ুনের পরিচয় হয়। সে জন্ডিসের কারণে হসপিটালে ভর্তি হয়েছিল। তখন স্লিম জ্যাংকে নিয়ে ডায়ুন খুব ডিপ্রেশনে ছিল, এই জন্য সে স্মোক করত এবং এক পর্যায়ে ডায়ুন মোটা জ্যাংয়ের ইনোসেন্স এবং টেক কেয়ারের প্রেমে পড়ে যায়। এই জন্য মোটা জ্যাং প্রথমে ডায়ুনের আঙুলের রিংটা দেখলেও পরবর্তীতে ডায়ুন স্লিম জ্যাংয়ের সেই রিংটা খুলে রাখে। এরপর সে মোটা জ্যাংয়ের সাথে জেজু আইল্যান্ড যাওয়ার জন্য প্ল্যান করে এবং এয়ারপোর্টে এসে ডায়ুন স্লিম জ্যাংকে দেখতে পায়, কিন্তু সে স্লিম জ্যাংকে ইগনোর করে মোটা জ্যাংয়ের সাথে চলে যায়। এই দেখে স্লিম জ্যাং দৌড়ে ইয়ং এর কাছে চলে আসে, তাকে বলে তুমি আমাকে ছেড়ে যেও না। এই বলে সে তাকে প্রপোজ করে এবং ডায়ুনের রিংটা তাকে পরাতে নেয়, কিন্তু ইয়ং তাকে মানা করে দেয়। এতে সে প্রচন্ড দুঃখ কষ্টে ড্রিঙ্কস করতে শুরু করে। গল্পটি এইখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলো না, আর একদম নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।